ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দুবার করে নবান্নে গিয়ে চিঠি দিয়েছে সিবিআই। সিজিও কমপ্লেক্সে দফায় দফায় চলছে বৈঠক। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্টে সম্ভাব্য আইনি লড়াই নিয়ে চলছে জল্পনা আলোচনা। কিন্তু যাকে নিয়ে সিবিআই এর এত তৎপরতা, সেই রাজীব কুমার এখনো আড়ালে। তলবের নোটিশ পাওয়ার পর 3 দিনে তিনি একবারও প্রকাশ্যে আসেননি। আর আড়ালে থাকা রাজীব কুমার এবং তৎপর সিবিআই এর এই দ্বৈরথ ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে দাবি, তলব করা সত্ত্বেও রাজীব কুমার না আসায় অফিসাররা যথেষ্ট ক্ষুব্ধ। তাই আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আর্জি উঠলে তারাও একেবারে তথ্য প্রমাণ পেশ করে জানাবে রাজীব কুমারকে কেন জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে দাবি, আদালতকে জানানো হবে তলব করা সত্ত্বেও রাজীব কুমার কিভাবে সিবিআইকে এড়িয়ে গিয়েছেন। সামনে আসা তো দূরের কথা, ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রয়োজনে আদালতে কেস ডায়েরিও পেশ করা হবে বলে সিবিআই সূত্রে দাবি। রাজীব কুমারকে কেন জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই এর গোয়েন্দারা, একেবারে তথ্য প্রমাণ জমা দিয়ে আদালতকে জানাতে চান তদন্তকারী অফিসাররা। আজকে সারাদিন ধরে সিবিআই এর সিজিও কমপ্লেক্সের দফতরে সেই নথিপত্র এবং তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চালান সিবিআই এর গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, সুপ্রিম কোর্টেও ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। অর্থাৎ রাজীব কুমার সুপ্রিম কোর্টে গেলে সিবিআইকে না জানিয়ে যেন সেই আবেদনের শুনানি না করা হয়। পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজীব কুমার যাতে আইনের সাহায্য নিয়ে জিজ্ঞাসাবাদ এড়াতে না পারেন, তার জন্য সমস্ত কৌশলই প্রয়োগ করে রাখছে সিবিআই। সোমবার দুপুর 3টে নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। রাজীব কুমারের আগাম জামিনের আর্জি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিশেষ কিছু বলতে চাননি। वो तो कोर्ट में देखो ना, हमसे क्यों पूछते हैं? आज के नेक्स्ट नोटिस এত তৎপরতা কেন? তদন্তের ক্ষেত্রে কি এই গতি আমরা সব ক্ষেত্রে দেখেছি? নিঃসন্দেহে সুমনবাবু এই আর্গুমেন্ট তুলবেন, আমি সেটা দিয়ে আজ শুরু করব। দেখুন, এর আগে যেদিন নোটিশ সার্ভ করতে গেছিল ঘটনাচক্রে, সেদিন তোমার স্টুডিওতে আমিও ছিলাম। সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টা অবধি আমরা আলোচনা করছিলাম এবং ডাইরেক্ট টেলিকাস্ট দেখছিলাম। কি এত ঘটনাবহুল রবিবার এই গোটা বছরে কেন কয়েক বছরে হয়েছে বলে আমার মনে নেই। তো সেদিন যে ব্যাপারটা আসছিল যে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন, মুখ্যমন্ত্রী বললেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অফিসার, এবং সিবিআই কেন নোটিশ দিতে গেছিল যে বারবার তাকে ডেকেও তিনি সাড়া দেননি বলে, মানে সিবিআই এর কাছে যাননি বলে নোটিশ সার্ভ করতে গেছিল। এখন বিশ্বের একজন শ্রেষ্ঠ অফিসার, আমি শ্রেষ্ঠ অফিসার ছেড়ে একজন সাধারণ নাগরিক যদি আমি ধরি, যে এই সারদাতে লক্ষ লক্ষ মানুষের টাকা লুট হয়েছে এবং আমরা সবাই চাই যে একটা তদন্ত হোক, প্রকৃত যারা দোষী তারা দোষী সাব্যস্ত হোক এবং তাদের শাস্তি হোক, এটাই নিশ্চয়ই আমরা সবাই চাই। এবং এই যে মানুষের নিরংশ মানুষের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে লুট হয়ে গেল, কারা এর পিছনে, এর তদন্ত উৎকারিত হোক। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই ঘটনা ঘটার পরে যে সিট তৈরি হয়েছিল, সেই সিটের প্রধান উনি ছিলেন। এবং এখন যেটা বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন চ্যানেল যেটা দেখাচ্ছে, সিবিআই সূত্রেও যেগুলো জানা যাচ্ছে, যে গুরুত্বপূর্ণ নথি নাকি ডিস্ট্রয় করা হয়েছে, যেগুলো রিকভারি করা হয়েছিল। আপনি সিটের তদন্ত এবং তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, এবং সেগুলো বহুবার তাদের এই সেগুলো সিবিআই কে হ্যান্ডওভারও করা হয়নি। এবং এই সম্প্রতি অনেক ডকুমেন্টস এত কিছু হওয়ার পরে তারপর সিবিআই এর কাছে গেছে। দিলীপ ঘোষ বলছেন রাজীব কুমার যদিও এখনো সিবিআই এর তরফে জেরার কথা শুধু আর্জি জানানো হয়েছে, বারবার রক্ষা কবচ তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছে, গ্রেফতারির কোনো ইন্টেনশন তারা এখনো প্রকাশ করেননি। কিন্তু দিলীপ ঘোষ বলছেন রাজীব কুমার গ্রেফতার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিপন্ন হবে। না, আসলে তো এইটাই তো মূল অভিযোগ, যে মানে সিবিআই অ্যাকচুয়ালি স্বশাসিত সংস্থা, তো এই সংস্থাটা যদি নিজের মতো করে চলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, তাতে কারোর আপত্তি থাকার কথা নয়। কেউ যদি কোনো অন্যায় করে থাকে তার শাস্তি তো অবশ্যই প্রাপ্য। কিন্তু মূল জায়গা হচ্ছে দিলীপ ঘোষ যে কথাটা বললেন, তাতে জিনিসটা পরিষ্কার হয়ে গেল যে অ্যাকচুয়ালি সিবিআই কোত্থেকে চলছে, কাদের নির্দেশে চলছে। এবং দেখেছেন কদিন আগের খবর, কিছুদিন আগে কৈলাস বিজয়বর্গী এসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ান সিনিয়র নেতা গ্রেফতার হয়েছেন, ধর্নায় বসেননি, রাজীব কুমারের জন্য ধর্নায় বসেছিলেন। ইনফ্যাক্ট আপনাকে জানিয়ে রাখি, সিবিআই আইনজীবী কোর্টেও এই কথা বলেছেন, যার প্রতিক্রিয়া রাজীব কুমারের আইনজীবী বলেছিলেন যে মুখ্যমন্ত্রী কাকে গুরুত্বপূর্ণ ভাববেন এটা তো তার বিবেচ্য, এটা রাজীব কুমার ঠিক করে দেন। ডেফিনেটলি তাই তো হওয়া উচিত। মানে আমি বলছি যে না, কিন্তু ধর্না, বারবার শুনানিতে ধর্না শব্দটা এবং সিবিআই কতটা নিরপেক্ষ সে কথা তো রঞ্জন গগৈ কিছুদিন আগে বলেছিলেন, যে সিবিআই এর সাফল্যের সম্ভাবনাটা কমে যায় কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে। এটা আমার কথা না, এটা তো রঞ্জন গগৈয়ের কথা। বা ধরুন কদিন আগে চিদম্বরমের কেসে যে কেস ডায়েরিটা পেশ করা হয়েছিল আদালতে, তাই নিয়ে হাসি ঠাট্টা হয়েছিল যে কতগুলো লুজ পেপার,
সেগুলো সুতো দিয়ে বেঁধে সেটাকে কেস ডায়েরি হিসেবে যেহেতু চিদম্বরমের কথাটা বললেন, বারবার চিদম্বরমের আইনজীবীরা বারংবার নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বলার চেষ্টা করেছেন পলিটিক্যাল ভেন্ডেটা। আর আমরা কি দেখেছি, প্রত্যেকটা আদালতে মাননীয় বিচারপতিরা আমি তো গতকাল দেখলাম যে তার বলা হচ্ছে বাড়ির খাবার অবধি নয়, সাধারণ বন্দীদের খাবার খেতে হবে। বারবার বলা হয়েছে যে তিহার জেল নয়, অন্য কোথাও তিহার জেলে পাঠিয়েছেন মাননীয় বিচারপতিরা। প্রত্যেকটা কোর্টে, প্রত্যেকটা স্তরে কিন্তু এই যে চিদম্বরমের আইনজীবীদের অ্যাপিল, সেটা ধূলিসাৎ করেছেন মাননীয় বিচারপতিরা। এইভাবেই বলা হয়েছিল পলিটিক্যাল ভেন্ডেটা। পলিটিক্যাল ভেন্ডেটা তো বটেই। একাধিক ধরুন এই যে মুকুট বিহারী বার্মা, এর নাম আমি জানতাম না, আজকেই শুনলাম। মুকুট বিহারী বার্মা হচ্ছেন ইউপির বিজেপি বিধায়ক, যিনি ক্লেম করেছেন যে সুপ্রিম কোর্টও আমার, আর রাম মন্দিরও আমার, এবং আমার পুরো সরকার প্রশাসন আমার। মানে প্র্যাকটিক্যালিতে এইভাবে সরকারটা চলছে। অন্যদিকে রাজীব কুমারের অবস্থান জানতে চেয়ে নবান্নেও চিঠি দিয়েছে সিবিআই। সোমবার সকালে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠি পৌঁছে দিতে বাইকে চড়ে নবান্নে পৌঁছন সিবিআই এর 2 আধিকারিক। সকাল 10টার সময় সুনীল কুমার এবং মেঘলাল যাদব সিবিআই 2 প্রতিনিধি মোটরবাইকে করে আসেন নবান্নে। নবান্নের নর্থ গেটে আসার পর পুলিশ কর্মীরা তাদেরকে বিহার গেটে নিয়ে যান। বিহার গেটে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে এই দুজনে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারির চিঠি দুটো তারা তুলে দেন। 2 সিবিআই অফিসারকে ভিজিটর্স রুমে বসিয়ে চিঠি নিয়ে ওপরে উঠে যান পুলিশ কর্মীরা। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের দপ্তরে চিঠি দিয়ে রিসিভড কপি নিয়ে তারা নেমে আসেন। তারপর নিচে অপেক্ষারত সিবিআই অফিসারদের রিসিভড কপির কাউন্টার পার্ট দেওয়া হয়। এর আগে রবিবার বিকেল 5:15 নাগাদ নবান্নে যায় সিবিআই এর একটি প্রতিনিধি দল। তাদের হাতে ছিল 4টি চিঠি। সিবিআই সূত্রে দাবি এর মধ্যে 2টি চিঠি রাজ্য পুলিশের ডিজিকে লেখা, বাকি 2টি ছিল মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের জন্য। সিবিআই সূত্রে দাবি এডিজি সিআইডি রাজীব কুমার কোথায় তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। 2 আধিকারিক কিছুক্ষণ আগে সিবিআই দপ্তর থেকে তারা পৌঁছলেন নবান্নে, অর্থাৎ মুখ্য সচিবালয়ে। এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন এই চিঠিগুলি নিয়ে। চিঠি देने के लिए आप आए हैं शायद? बस चिट्ठी देने के लिए आए। किसको देना है ये चिट्ठी, जरा ये बता दीजिए सर। बताइए, एड्रेस लिखा हुआ है, जिसका एड्रेस है उसको हम लोग देना है। अच्छा, कौन होम सेक्रेटरी के पास देना है? किस मसले से ये चिट्ठी? मसला के बारे में मेरे को पता नहीं है। अच्छा, डीजी को भी ये चिट्ठी देना है? डीजी का भी है। নবান্নের সামনে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর ভেতরে ঢোকার অনুমতি পান সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রে খবর, রবিবার রাজ্য পুলিশের ডিজিকে লেখা চিঠি 2টি গ্রহণ করে নবান্ন, তবে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে লেখা বাকি 2টি চিঠি নেওয়া হয়নি। সিবিআই সূত্রে দাবি, নবান্নের তরফে জানানো হয় মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব দুজনের দপ্তর রবিবার বন্ধ ছিল, তাই চিঠি দিতে সোমবার ফের নবান্নে আসতে হবে সিবিআইকে। डीजीपी का हुआ है अभी। बात हुआ क्या आपका? कोई कोऑपरेट किया? हाँ बिल्कुल कोऑपरेट किया। 2 रिसीव कर चुके हो, दोनों रिसीव फिर से करवाना है? वो रिसीव कर चुके हैं अभी। सर आज कौन लेटर लिया? डीजीपी का दिया, चीफ सेक्रेटरी को दिया गया है। फिर आएंगे। हाँ, चीफ सेक्रेटरी को दिया गया है, डीजीपी का रिसीव हुआ है क्या? সিবিআই সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিজিকে দেওয়া 2টি চিঠির একটিতে রাজীব কুমারের অবস্থান জানতে চাওয়া হয়। সারদা তদন্তে সিবিআইকে সহযোগিতার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সূত্রের দাবি, সেই নির্দেশের কথা মনে করিয়ে দ্বিতীয় চিঠিতে বলা হয় সোমবারই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, ওকে সিজিওতে হাজির করা হোক। সিবিআই সূত্রে দাবি, সার্ভিস রুল অনুযায়ী কোনো আইপিএস যদি ছুটি নেন বা কোনো কারণে অন্যত্র যান, তাহলে তা রাজ্য পুলিশের ডিজিকে জানাতে হয়। সেই কারণেই সিবিআই অফিসাররা নবান্নে যান বলে সূত্রের দাবি। তবে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের চিঠিটি রবিবার পৌঁছানো সম্ভব হয়নি। সোমবার ফের নবান্নে গিয়ে তা দিয়ে আসেন সিবিআই অফিসাররা। এখানে বোধহয় এটা বলা দরকার যে তার প্রফেশনাল এফিসিয়েন্সি সায়নদীপরা এখানে আছে, বামফ্রন্ট সরকারের আমলেও অত্যন্ত মেধাবী, উজ্জ্বল এবং কর্মদক্ষ আইপিএস হিসেবে তার পরিচিত ছিল, এই জামানায় না, তার আগের জামানায়। এইখানে আমার প্রশ্ন, আমরা প্রতিদিন রাজনৈতিক জল্পনা, তার গ্রেফতারির জল্পনা নিয়ে আলোচনা করছি, কিন্তু এই মুহূর্তেও তিনি এই রাজ্যের এডিজি সিআইডি। কোর্টের হয়তো রক্ষা কবচ ছিল, কিন্তু যে শর্তগুলো ছিল, একজন এই রকম সিনিয়র আইপিএস এবং অবশ্যই রাজ্যের ক্ষমতাসীন এডিজি সিআইডির পক্ষে কি খুব সম্মানের? একবারে দেখুন বলা হলো যে কলকাতা ছেড়ে কোথাও যেতে পারবেন না, যেখানে যাবেন 4টের মধ্যে ব্যাক করতে হবে। একজন সিবিআই ইন্সপেক্টর 4টের সময় গিয়ে তার হাজিরা রেকর্ড করে নিয়ে আসবে, এর মধ্যে তিনি শুধু সিবিআই অফিসে যেতে পারবেন বা তার আইনজীবী মিলন মুখোপাধ্যায়ের বাড়িতে যেতে পারবেন। আমি বলছি এ তো তাকে রেস্ট্রিক্ট করে দেয় একজন, মানে আমি বলছি কর্মরত আইপিএস এর কাজকর্ম কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছিল। দেখুন, আমি প্রথমে বলবো যে এই তদন্ত আজকে হয়তো রাজীবকে এই
পরিস্থিতির সম্মুখীন হতে হতো না যদি প্রথম থেকেই তিনি মানে এরকম এড়িয়ে না যেতেন। অর্থাৎ সিবিআই বারবার যেটা বলবার চেষ্টা করছে, কোর্টে বলছে, সব জায়গায় বলছে যে আমরা ওনাকে জেরা করতে চাই, ওনাকে তদন্তের সাথে ওনার সহযোগিতা দরকার। উনি কিন্তু বারবার কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো সমন যাচ্ছে, উনি যাচ্ছেন না। আজকে কিন্তু এই দিনটা আগামীকাল দেখতে হতো না যদি এই সহযোগিতাটা উনি করতেন শুরু থেকে। আজকে মানে কোন ব্যক্তি, মানে যিনি বিধাননগরের কমিশনার ছিলেন, মানে সর্বোচ্চ পর্যায়ে ছিলেন, মানে ওই রকম একটা সর্বোচ্চ পর্যায়ের পুলিশ অফিসার তিনি, এবং মেধাবী পুলিশ অফিসার, প্রত্যেকেই সেটা স্বীকার করেন, সেই রকম একটা অফিসারকে আজকে যে দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে, এবং সবচেয়ে লজ্জার হলো তিনি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন লয়ারের বাড়িতে। এমন হচ্ছে যে তার উপরে সত্য চাপানো হচ্ছে যে তিনি কলকাতা থেকে সরতে পারবেন না। মানে এই ছবিটা আর যাই হোক, মানে কোনো গৌরবের ছবি হতে পারে না। একজন আইপিএস অফিসার যিনি আইনের রক্ষক হওয়ার কথা, তিনি আইনকে এড়িয়ে চলবার চেষ্টা করছেন, তিনি আইনকে সরিয়ে নিজে বাঁচার চেষ্টা করছেন। এই ছবিটা যতই বেরিয়ে আসছে ততই কিন্তু পশ্চিমবাংলার যে ভাবমূর্তি সেটা যেমন ক্ষুণ্ণ হচ্ছে, এবং অন্যান্য আইপিএস অফিসার সমেত যে প্রশাসনের যে ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ হচ্ছে। আমি বলছি আইপিএস অফিসারদের কাজ তো আইন রক্ষা করার, কিন্তু আইনটাকে এড়িয়ে গিয়ে, তদন্তকে এড়িয়ে যাবার যে নানা রকম কৌশল উনি নিচ্ছেন, বা তার উপরে যে ধরনের শর্ত কোর্ট একের পর এক চাপাচ্ছে, সেটা কিন্তু পশ্চিমবাংলার সামগ্রিক প্রশাসনিক ভাবমূর্তিকে কিন্তু ক্ষুণ্ণ করছে। খুব পরিষ্কার করে বলতে গেলে যে সেই সময়ে তিনি যিনি কমিশনারের প্রধান ছিলেন বিধাননগরের, কয়েকটা বেসিক অভিযোগ তার বিরুদ্ধে এসেছিল। মিডল্যান্ড পার্কের সেই রাতের অভিযান, যেই অভিযানে অভিযোগ করেছিল স্বয়ং তৃণমূলের এক সাংসদ যিনি জেলেও ছিলেন, কুণাল ঘোষের কথা আমি বলছি, তিনিও আঙুল তুলেছিলেন এই রাজীব কুমারের বিরুদ্ধে। যে অভিযোগটা সেই সময় সংবাদপত্রে দিনের পর দিন বেরিয়েছিল, সেটা হলো যে লাল ডায়েরি কোথায়, সেই প্রশ্নটা এসেছিল যে সারদার পেন ড্রাইভগুলো কোথায়। লাল ডায়েরি, পেন ড্রাইভ থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বারবার উঠছিল। কি এমন ঘটনার ছুটি ছিল, কি এমন বিষয়বস্তু ছিল যে রাজীব কুমারকে ব্যাকুড়া হয়ে, প্রায় মরিয়ার হয়ে যে কোনো ভাবে তদন্ত থেকে বেরিয়ে আসতে হবে, তদন্ত থেকে সরে আসতে হবে, তদন্তে সহযোগিতা করা যাবে না, এরকম ব্যাপার অবস্থা কেন? কি এমন ঘটেছিল, কি এমন ঘটেছিল যে মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামতে হয়েছিল রাজীব কুমারের মতো অফিসারকে বাঁচানোর জন্য? কি এমন ঘটেছিল যে মুখ্যমন্ত্রীকে অন্যায় মঞ্চে বসতে হয়েছিল? কি এমন ঘটেছিল যে মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের দ্বিতীয় একটা উদাহরণ আমায় দেখান। সূত্রের দাবি, সিবিআই অফিসাররা চিঠি দিয়ে যাওয়ার পরেই উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। তারপর সিবিআই এর চিঠির উত্তর দেন তিনজন। সূত্রের দাবি, তিনটি চিঠির বয়ান মোটামুটি একই। সেখানে জানানো হয়েছে রাজীব কুমার 9 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন। তাকে হাজির হতে বলে সিবিআই যে নোটিশ দিয়েছে তা রাজীব কুমারের বর্তমান ঠিকানা অর্থাৎ 34 নম্বর পার্ক স্ট্রিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও সিবিআই এর জয়েন্ট ডাইরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব জানিয়েছেন যে ডিজিপিকে পাঠানোর চিঠির কোনো উত্তর তারা এখনো পাননি। তিনি জানিয়েছেন উত্তর পাওয়ার পর তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার এখনো সিবিআই এর মুখোমুখি হননি, তবে দুতরফের মধ্যে টানটান উত্তেজনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিবিআই এর জন্য আরও এক কোম্পানি সিআরপিএফ পাঠিয়েছে। সূত্রের দাবি, ইতিমধ্যেই সেই বাহিনী কলকাতায় পৌঁছে গিয়েছে। সল্টলেকের সাই কমপ্লেক্সে তাদের রাখা হয়েছে। আরও এক কোম্পানি সিআরপিএফ চেয়ে পাঠিয়েছে সিবিআই। প্রয়োজন পড়লে এই সিআরপিএফ বাহিনীকে কাজে লাগানো হবে, এমনটাই সিবিআই সূত্রে দাবি। অন্যদিকে যে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তর রয়েছে তার বাইরে আবার দেখা গিয়েছে পুলিশি তৎপরতা। সোমবার সকাল থেকে দফায় দফায় সিজিও কমপ্লেক্সের বাইরে টহল দিচ্ছে রাজ্য পুলিশের গাড়ি। মোতায়েন রয়েছে সাদা পোশাকের পুলিশও। সিজিও কমপ্লেক্সের 3টি গেটেই নজরদারি চালাচ্ছেন রাজ্য পুলিশের আধিকারিকরা। সিবিআই এর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। সিবিআই এর কোন অফিসে ঢুকছেন বের হচ্ছেন তার উপরেও নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর। রবিবার তারা যখন নবান্নে পৌঁছন তখন সেখানকার কর্মীরা তাদের ছবি তোলেন। বারণ করা সত্ত্বেও তারা শোনেননি। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সিবিআই অফিসাররা। তারা মনে করছেন এটি চাপে রাখার কৌশল। সিবিআই সূত্রে দাবি, রবিবার তারা এই বিষয়টি নিয়ে মৌখিকভাবে অভিযোগ জানায়। সোমবার বিষয়টি লিখিতভাবে শীর্ষ কর্তাদের জানানো হয়েছে। দিল্লিতে সিবিআই এর আইনি বিভাগের সঙ্গেও সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে বলে সিবিআই সূত্রে দাবি। তবে এই টানাপোড়েনের আবহ যাকে ঘিরে সে রাজীব কুমারের এখনো কোনো হদিশ নেই।
সূত্রের খবর 34 নম্বর পার্ক স্ট্রিটের এই আইপিএস কোয়ার্টারেই এখনো রয়েছেন রাজীব কুমার। আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠকও করছেন, কিন্তু তার পরবর্তী পদক্ষেপ কি, কবেই বা সামনে আসবেন তিনি, সেটাই প্রশ্ন। সূত্রের দাবি, নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত সব সম্ভাবনার বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন রাজীব। পার্ক স্ট্রিটে রাজীব কুমারের কোয়ার্টারের বাইরে মাঝে মধ্যে পুলিশি তৎপরতা দেখা যাচ্ছে। সিবিআই অফিসাররা সিজিও কমপ্লেক্স থেকে গাড়ি নিয়ে কোথাও বেরিয়েছেন বলে খবর এলেই রাজীব কুমারের কোয়ার্টারের বাইরে জড়ো হচ্ছেন সাদা পোশাকের পুলিশ কর্মীরা। আবার পরে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার দুপুরেও সিবিআই অফিসাররা আচমকা একটি গাড়ি নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়েন। বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়, তাহলে কি রাজীব কুমারের কোয়ার্টারে যাচ্ছে সিবিআই? সিবিআই এর কনভয় কিন্তু এখন গুরুসদা রোডে রয়েছে এবং প্রীতমকে বলবো পাশের গাড়িতে বসে রয়েছেন সিবিআই এর জয়েন্ট ডাইরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ পঙ্কজ শ্রীবাস্তব তিনি বসে রয়েছেন এবং তিনটি পরপর গাড়ি, সামনের গাড়িতে, যেটা প্রীতমকে বলবো সামনের গাড়ি দেখাতে, সামনের গাড়িতে সামনের সিটে বসে রয়েছেন সিবিআই এর সারদাকাণ্ডের মূল তদন্তকারী অফিসার তথাগত বর্ধন এবং পেছনের সিটে একজন অফিসার রয়েছেন পার্থ মুখার্জি। রাজীব কুমারের কোয়ার্টারের সামনে তখন সাদা পোশাকের পুলিশের ছয়লাভ হয়ে যায়। শেষমেশ অবশ্য পার্ক স্ট্রিটে রাজীব কুমারের কোয়ার্টারে যায়নি সিবিআই। তারা পৌঁছন বালিগঞ্জ প্লেসে আইনজীবী ওয়াইজে দস্তুরের বাড়িতে। দীর্ঘক্ষণ আইনজীবীর সঙ্গে বৈঠক করেন সিবিআই অফিসাররা। সেখানে ছিলেন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব, সারদাকাণ্ডের তদন্তকারী অফিসার তথাগত বর্ধন এবং এসপি পার্থ মুখোপাধ্যায়। সিবিআই এর অফিসাররা তারা কিন্তু বেরোচ্ছেন, পঙ্কজ শ্রীবাস্তব তিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু বৈঠকের পর বেরিয়ে যাচ্ছেন। सर बात करेंगे? नहीं बात नहीं। क्या करेंगे सर? हम लोग बात नहीं कर। जो भी कागज मिलेगा हमको, हम लोगों को देखने दीजिए और हमें जो कोई मेल मिला है सर आप लोग क्या एक्शन ले रहे थे? आप लोग क्या एक्शन ले रहे थे? हम लोग बता नहीं सकते हमको। अभी हम लोग अपने वकील से डिस्कस करके हम कार्रवाई करेंगे। हम डिस्क्लोज नहीं करते हम क्या करेंगे, है ना। ইতিমধ্যে রাজীব কুমার আবার সিবিআইকে ইমেল করে সময় চেয়েছেন। তিনি লিখেছেন, ছুটিতে থাকায় তিনি হাজির হতে পারছেন না, তাই তাকে 1 মাস সময় দেওয়া হোক। সিবিআই অবশ্য তাকে এত সময় দিতে নারাজ, তবে একেবারে আইনি আটঘাট বেঁধে তারা এগোতে চাইছে। 3রা ফেব্রুয়ারি কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সিবিআই অফিসারদের ধস্তাধস্তি বেঁধেছিল। এবার সেরকম তাড়াহুড়ো না করে আইনি পরামর্শ নিয়ে এগোচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, রাজীব কুমার এখন কি করবেন? তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? তলব এড়িয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারে সিবিআই? শেষেন্দুবাবু, আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আমি আইন বিশেষজ্ঞ নই, সিবিআই আইনজীবী বলছিলেন যে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজীব কুমার যেতে পারবেন না, দিল্লিতে সুপ্রিম কোর্টে তিনি যেতে পারবেন, কিন্তু সেটা হলে আমার যা ধারণা আর্লিয়েস্ট সোমবার। আজকে রায়ের কপি তুলতে হবে, তার বেসিসে অ্যাপিল করতে হবে। রাজীব কুমারের দিক থেকে আইনি রক্ষা কবচ পুনর্বহালের কি কোনো সম্ভাবনা আছে? ইংল্যান্ডের একজন প্রখ্যাত আইনবিদ বিচারপতি লর্ড ডেনিং বলেছিলেন যে যিনি যত বড়ই হন না কেন তিনি আইনের ঊর্ধ্বে নন। তা আজ হাইকোর্টের রায়ে সেটা আবার প্রমাণ হয়ে গেল। তা যে জিনিসটা আজকে 41 যে সিআরপিসি আইন অনুযায়ী যে নোটিশ সার্ভ করা হয়েছে রাজীব কুমারকে, ওনাকে রায়ে বলা হয়েছে যে 3 দিনের ভেতর অ্যাপিল করতে হবে। শনি রবিবার ছুটি, কিন্তু সিবিআই অফিস খোলা, এটা মনে রাখতে হবে। তা সোমবারের মধ্যে উনি অ্যাপিল করতে পারেন। আগে সিআরপিসির 41 সেকশনে পুলিশের হাতে অনেকটাই ক্ষমতা ছিল, সেখানে যে কাউকে গিয়ে গ্রেফতার করা হতো। কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে 41A যেটা হয়েছে সেটাকে আগে নোটিশ সার্ভ করতে হয়। সেই নোটিশে যা যা ক্রাইটেরিয়া থাকে সেইগুলো ফুলফিল করতে হয়। আজকে ওনাকে পাওয়া যায়নি, কিন্তু ওনার বাড়িতে কিন্তু নোটিশটা সেটা দিয়ে আসা আছে। সেই হিসেবে সিবিআই কিন্তু বারবার করেছেন যে ওনাকে নোটিশ সার্ভ করে কালকে 10টার মধ্যে যদি হাজিরা না দেন, তাহলে সেই যে ক্রাইটেরিয়া কোথায় কখন কিসের জন্য ডাকা হয়েছে সেই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করলেন না রাজীব কুমারকে কিন্তু গ্রেপ্তারের সম্ভাবনাটা বেড়ে যাবে কালকে যদি 10টার সময় হাজিরা না দেন। কিন্তু 41 নোটিশে যদি নোটিশ সার্ভ করা হয় তার মানেই যে গ্রেপ্তার তা নয় কিন্তু। কিন্তু সুপ্রিম কোর্টের 2013 আদেশেই কিন্তু সারদার যে মামলাটা হচ্ছে সেটা সুপ্রিম কোর্টের আদেশেই হচ্ছে, এবং সেই সময় বিধাননগরের সিপি ছিলেন এবং সিটের সদস্য ছিলেন।
সেই হিসেবে আজকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে রাজীব কুমারকে করা যেতে পারে। আমি এমনি একটা কৌতূহলের প্রশ্ন করি, যেহেতু সুমনবাবু এবং আপনি দুজনেই চিদম্বরমের কেসটার কথা বললেন, চিদম্বরমের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং এর ডেটও পড়ে গেছিল। চিদম্বরমের আইনজীবীরা বারবার বলছিলেন যে নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় যে কেন গ্রেফতার করা হবে, ডেট পড়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও রাতে তার বাড়িতে পৌঁছে পাঁচিল টপকে সিবিআই অফিসাররা ঢুকে তাকে গ্রেফতার করা হলো। অর্থাৎ অ্যান্টিসিপেটরি বেলের যে হিয়ারিং এর ডেট সেটা কার্যকর করা হয়। এটাও তো তাই হতে পারে। আজকে এই যে শনি আর রবিবার ছুটি, সোমবারে উনি আপিল করতে পারেন। 3 দিন বলে দিয়েছেন, আজকে মহামান্য বিচারপতি মধুমতি মিত্র বলে দিয়েছেন যে 3 দিনের ভেতর উনি আপিল করবেন। সেই হিসেবে ওনারা আজকে কালকে 10টার সময় হাজিরা দিয়েছেন। হাজিরা দিয়েই যে কালকে গ্রেপ্তার করা হবে তা কিন্তু নয়, বারবার এটা বলা হচ্ছে। কিন্তু হাজিরাতে যে ফুলফিল করছেন না, উনি তদন্তে সাহায্য করছেন না, ধরুন উনি কালকে পৌঁছলেন না, সেটা তো গ্রেপ্তারের সম্ভাবনা অনেক বেড়ে গেল। ওনাকে যেখানে পাওয়া যাবে সেখান থেকে গ্রেপ্তার করা হবে। কেন করা হবে? যে নোটিশে যা যা বলা হয়েছে যে উনি তদন্তে সাহায্য করবেন, ফার্স্ট উনি তদন্তে সাহায্য করলেন না। প্রথমেই তো বলা হচ্ছে যে উনিকে নোটিশ দেওয়া হয়েছে যে তদন্তে আপনি সাহায্য করুন, উনি না যাওয়া মানে তো তদন্তের সাহায্যই করছেন। অনেকে বলছেন শুক্রবার রাজীব মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট যে মন্তব্য করেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমতি মিত্র রায়ে জানিয়েছেন, আবেদনকারী মনে করছেন তদন্তকারী সংস্থা তার ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত সম্মানের অধিকারকে উপেক্ষা করছে। কিন্তু সঠিক তদন্তের অধিকারের অর্থ কখনোই এটা নয় যে তদন্তের গতি প্রকৃতি অভিযুক্তের পছন্দ মতো হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আবেদনকারী স্পেশাল ট্রিটমেন্ট চাইতে পারেন না। রাজীব কুমার বারবারই আদালতে অভিযোগ করেছেন সিবিআই তাকে হেনস্থা করছে, কিন্তু হাইকোর্টের বিচারপতি রায়ে সাফ জানিয়েছেন এই মামলায় আবেদনকারী এই অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে হেনস্থা এবং তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চাইছে। আদালত রায়ে আরও জানিয়েছে আবেদনকারী নোটিশে যে উত্তর দিয়েছেন তাতে দেখা যাচ্ছে তিনি সিবিআই এর জিজ্ঞাসাবাদ এড়াতে নানা পথ নিয়েছেন। তদন্তকারী সংস্থা বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছে। সকলের সহযোগিতা না পেলে তদন্তকারী সংস্থার পক্ষে সত্যি খুঁজে বের করা কঠিন হবে। প্রত্যেক দায়িত্বশীল অফিসারের কর্তব্য তদন্তে সহযোগিতা করা। রাজীব কুমারের আইনজীবী আদালতে অভিযোগ করেছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে টার্গেট করা হচ্ছে, যদিও বিচারপতি মধুমতি মিত্র রায়ে জানিয়েছেন চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল তৈরি করে আবেদনকারী তার সদস্য ছিলেন। কেস ডায়েরিতে দেখা যাচ্ছে সিটের সদস্য, অন্যান্য অফিসার এবং উচ্চপদস্থ কর্তারা নোটিশ পেয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। ফলে আবেদনকারীকে বেছে বেছে টার্গেট করার অভিযোগ গ্রহণযোগ্য নয়। আইনজ্ঞদের মতে এখন ফের আদালতে গেলে রাজীব কুমার কি সওয়াল করেন সেটাই দেখার। রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই, আর এই প্রেক্ষাপটেই মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে মুখোমুখি হচ্ছেন নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের জন্য সময় চেয়ে সোমবার সকালে প্রধানমন্ত্রীর সচিবালয়ে চিঠি দেওয়া হয়। বুধবার বিকেল 4:30 মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের জন্য সময় দেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে দাবি, রাজ্যের দাবি দেওয়া উন্নয়নমূলক প্রকল্পগুলিতে আর্থিক বরাদ্দ বৃদ্ধি, এনআরসি ইস্যু, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ, এয়ার ইন্ডিয়া সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ সহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকের সঙ্গে রাজীব কুমার ইস্যুকে জড়িয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আইন অনুযায়ী চলবে। সুপ্রিম কোর্ট আজকে রাজীবের ওপর থেকে রক্ষা কবচ তুলে নিয়েছে, কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ তুলে নিয়েছে, বারাসাত কোর্টে মামলা করেছে। স্বাভাবিকভাবেই এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কেন সময় চাইছেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। গ্রেপ্তার করা হবে কি না হবে সেটাও জানা নেই। অতএব শুধুমাত্র আদালত বলেছে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে, এতেই এত আতঙ্ক, এতেই এত ভয়। তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। সেই কারণে কালা কোথায় আছে সেটা খুঁজে বের করতেই হবে। তাই আমার মনে হয় স্বর্গ মত্ত পাতাল হোক আর কালীঘাট বালিঘাট যেখানেই হোক, রাজীব কুমার যেখানেই থাকবে সেখান থেকেই রাজীব কুমারকে গ্রেপ্তার করা। একই সুরে তৃণমূলকে কটাক্ষ করেছে কংগ্রেস, সিপিএমও। হঠাৎ তিনি বাধ্য মেয়ের মতন এসে প্রধানমন্ত্রীর সঙ্গে উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। বাংলায় এত উন্নয়নের ক্রাইসিস হঠাৎ কেন এখন হয়ে গেল? রাজীব কুমারকে বাঁচানোর অভিযানে মমতা ব্যানার্জি কতটা তৎপর, আমরা কি তার সন্ধান পাব? রাজীব কুমারকে এই মুহূর্তে বাঁচাতে না পারলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাবে। তাই বাঁচাতে পারে কে? বাঁচাতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই দিদির এখন মনে পড়েছে মোদির কথা। এমনি এমনি তো মোদি বাবুর কাছে আসা যায় না, মোদি বাবুর কাছে এমনি এমনি আসতে গেলে কথা উঠবে। তাই সহজ সরল সাধারণ কথা, উন্নয়নের জন্য আমি দিল্লি যাচ্ছি। উনি বিপদে পড়লেই উন্নয়ন নিয়ে মিটিং করতে যান, কিন্তু মিটিংয়ে যে কি হয় সেটা আর কেউ জানতে পারে না। এখন রাজীব কুমারের বেল ক্যান্সেল হয়েছে, ফলে ওর উন্নয়ন নিয়ে মিটিংয়ের দরকার পড়েছে। কারণ রাজীব কুমারকে ওর কোনো ঘনিষ্ঠ কেউ লুকিয়ে রেখেছে কি না তা নিয়েও আলোচনা করতে হতে পারে ওকে। যতবারই আমরা দেখেছি যে ওর সরকার এবং ওর দল কোনো দুর্নীতির প্রশ্নে বিপদে পড়ে, তখনই উনি দিল্লিতে উন্নয়ন নিয়ে সভা করতে যান। এখন উন্নয়নটা ওনার পারিবারিক না উন্নয়নের এজেন্টটা রাজ্য, সে আর রাজ্যের মানুষ, দেশের মানুষ জেনে উঠতে পারে না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমি তো উনি যান না বলে কমপ্লেন শুনি, যে দিল্লি যান না, দিল্লিতে গেলে অনেক কিছু নিয়ে আসতে পারেন, মানুষের কথা বলতে পারেন, এখানে অনেক দাবি করতে পারেন, এইটাই অভিযোগ। কিছুদিন আগে তো বিজেপির এক নেতা বলছিলেন উনি যান না দিল্লিতে গিয়ে এইসব রেলের এই অব্যবস্থার কথা বলতে পারেন। উনি যান না বলেই তো অভিযোগ আমি শুনি। এই প্রথম এখন শুনছি উনি কেন গেলেন। সহস্র আমাদের কাজ থাকে এবং সে তুলনায় আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র যিনি যান না। এই যান না বলে যখন যাচ্ছেন তখন এইসব কুকথা আওয়াজ উঠছে। 3রা ফেব্রুয়ারি 2019-এ যে কলকাতা পুলিশ এবং সিবিআই অফিসারদের মধ্যে যে কার্যত ধস্তাধস্তি হাতাহাতির প্রায় সিচুয়েশন হয়েছিল, সেটা নিঃসন্দেহে কাম্য নয়। আজকেও ঠিক যখন সিবিআই অফিসার তার টিম নিয়ে ভেতরে ঢুকছিলেন, তখন ওসি শেক্সপিয়ার সরণি থানা তিনি আইপিএস কোয়ার্টারে ঢুকেছেন, হয়তো অন্য কোনো কাজে আমরা যাই না। তখনও একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে আবার সেই সংঘাতের পরিস্থিতি দেখা যাবে না। তো সৌভাগ্যক্রমে সেরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। কিন্তু কতটা কাম্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এই সেন্ট্রাল এজেন্সি আর স্টেট এজেন্সির মধ্যে এই সরাসরি সংঘাত? না, প্রথম হচ্ছে আমার দুঃখ হচ্ছে রাজীব কুমারের জন্য, কারণ আপনারা সিভিটা দিলেন, ঈর্ষণীয় সিভি। একদম একজন মানুষের যতটা ব্রাইট হওয়া সম্ভব তিনি কিন্তু ঠিক সেই রকম ব্রাইট অফিসার হতে পারতেন, কিন্তু নিজেই নিজেকে। আমার মনে আছে বামফ্রন্টের এক মন্ত্রী আমায় বলেছিলেন যে এই রকম 5 জন অফিসার থাকলে এ রাজ্যে জঙ্গিহানা নিয়ে কোনোদিন ভাবতে হবে না। একদম একদম, মানে তিনি কি হতে পারতেন, তিনি কি হয়ে গেলেন, এবং এর জন্য কেউ যদি দায়ী থাকে উনি নিজে। দেখুন 1887 সালে একটা লেখা বেরিয়েছিল, দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন, লিখেছিলেন আমেরিকার বিশিষ্ট একজন রাষ্ট্রবিজ্ঞানী উড্রো উইলসন। পরবর্তীকালে তিনি আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। তার একটা লাইন শুধু বলি, অলদো পলিটিক্স sets the tasks for administration, it should not be suffered to manipulate its offices. তার বিখ্যাত থিওরি ছিল পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি। একটু আলাদা করো, পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে ঠিক করে দেবে, কিন্তু তার অফিসও যদি ঠিক করে দেয় কিভাবে হাঁটাচলা করবে, কি কাজ করবে, তাহলে কিন্তু বিপদ ঘটবে। দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে কিন্তু বিগত 4 দশকে দ্য সেম থিং ইজ গোয়িং অন। অর্থাৎ প্রশাসন কিভাবে চলছে সেটা কিন্তু সেট করে দিচ্ছে পলিটিক্যাল মাস্টার্স, আর প্রশাসন একদম মাথা নিচু করে অ্যাকসেপ্ট করছে। গত 7-8 বছরের ঘটনা নয়, গত 40 বছরের ঘটনা। ফলে এই ঘটনা ঘটেই চলেছে, তার ফল আমরা ভোগ করছি। দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের প্রশাসন এ জায়গায় যা পৌঁছেছে, তাতে আগামী দিনে এর কি ধরনের ওভারহলিং দরকার আমি জানি না। এখন প্রশাসনের কাজ কি? প্রশাসনের কাজ হচ্ছে, যারা প্রশাসনের দুটো পার্ট, একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। যারা পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন তারা 4-5 বছরের জন্য 5 বছরের জন্য নির্বাচিত হয়। যারা পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর তারা 5 বছর পরে চলে যাবে, কিন্তু স্থায়ী প্রশাসন থাকে। এই পুলিশ হচ্ছে স্থায়ী প্রশাসন। পুলিশের যদি পুলিশ বা আইপিএস অফিসার, আইএএস অফিসার, তাদের যদি মিনিমাম একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি এবং অটোনমি না থাকে, সেই প্রশাসনের অত্যন্ত দুর্ভাগ্য। পশ্চিমবঙ্গে কিন্তু সেই ঘটনা ঘটে গেছে, এবং আগামী দিনে কি অবস্থা হবে আমি জানি। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে একটু ভাবুন। আপনি রাকেশ আস্তানার প্রসঙ্গটা তুলুন, যে রাকেশ আস্তানাকে নিয়ে একটা ছবি পর্যন্ত হয়েছিল, যার বিরুদ্ধে 2 কোটি টাকা সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ,
কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, মুখ্যমন্ত্রী সিবিআই কি করেছে, এটা ভাবা দরকার আছে, এটা ভাবা দরকার আছে। ভারতবর্ষের ইতিহাসে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবাদ মাধ্যমে এসে বলেছে যেখানে রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে। তাহলে আপনি গোটা পরিস্থিতিটা যখন বিচার করবেন সার্বিকভাবে বিচার করুন, এটাই তো বলেছে মুকুট বিহারী ভার্মা, এই কথাটাই বলেছে। মুকুট বিহারী ভার্মা এই কথাই বলেছে যে সবই আমাদের, বিজেপি 303 নিয়ে ক্ষমতায় আছে, সবই ওদের, প্রশাসন, পুলিশ, সিবিআই সবাই পছন্দ করে। আমি পশ্চিমবাংলায় আপাতত আছে, আমিও ঘুরে বেড়াতে পছন্দ করি, কিন্তু কথা বলার সময় নয়। কিন্তু যাবেন না, কিছু চেষ্টা করলে যাবেন পশ্চিমবঙ্গের মধ্যে থেকে না, কেন যাব পশ্চিমবঙ্গে নিয়ে চর্চা করি, কারণ নিরাপদ না, কারণ আমি জানি যাওয়াটা খুব নিরাপদ না, আমি জানি আমি জানি যে অন্য কোন রাজ্যে এইভাবে একজন রাজনৈতিক প্রশাসক বা কয়েকজন রাজনৈতিক প্রশাসক স্থায়ী প্রশাসনের মাথায় এইভাবে চড়ে বসেন, এটা কোথাও হয় না। এই পশ্চিমবঙ্গে কোন কিভাবে ক্লিন চিট দিয়েছে, কোন সিবিআই এর তলবের পরেও রাজীব কুমারের আড়ালে থাকা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। বিষয় হচ্ছে যেখানে সরকার চোরকে আশ্রয় দেয়, অপরাধীকে আশ্রয় দেয়, সেখানে নবান্ন পর্যন্ত সিবিআইকে যেতেই হবে। সেখানে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজি এদের কাছে জানতে চাইতে হবে। তার কারণ হচ্ছে সরকার পুরোটা জানে এবং এই পলায়নের পিছনে সরকারের পুরো হাত আছে। যেখানে মুখ্যমন্ত্রী নিজে নেমে পড়ছে রাজীব কুমারকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচানোর জন্য, যেখানে মুখ্যমন্ত্রী রাস্তায় বসে পড়ছে, সেখানেই তো বোঝা যাচ্ছে রাজীব কুমার ময় হয়ে রয়েছে পুরো প্রশাসন। আরে এ তো হাত পা নাক কান এইসব ধরে টানাটানি হচ্ছে, মাথাটা ধরলে সব চলে আসবে তো, কিন্তু সেইটা তো বিজেপি ধরতে চায় না। তখন তৃণমূলকে ওকে বাঁচিয়ে রাখতে হবে, তৃণমূলকে বাঁচিয়ে রাখলে তবেই তো এখানে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা কার্ড খেলা যাবে। আর প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার কার্ড না খেললে পশ্চিমবাংলাতে কোনো স্থান নেই বিজেপির। একটা দায়িত্বশীল অফিসার, সেই দায়িত্বশীল অফিসার কোথায় এটা যদি সরকারও না জানে, সেই সরকারের কি ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার আছে? আজকে এডিজি সিআইডি যে কোনো মুহূর্তে তার দরকার হতে পারে, তিনি এরকম বহু লোককে ডেকে পাঠান, তিনি জানেন না যে এর গুরুত্ব কতটা? সেই ক্ষেত্রে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এর বিরুদ্ধে তো লুকআউট নোটিশ জারি করতে হবে। তৃণমূল অবশ্য আগেই বিষয়টিকে বিচারাধীন বলে কোনো মন্তব্য করতে চায়নি। সাবজুডিস ব্যাপারে এটা নিয়ে আমি কিছু বলবো না। সব মিলিয়ে রাজীব কুমার ইস্যুতে রাজ্য রাজনীতি এখন সরগরম। সবার মুখে একটাই প্রশ্ন, কবে সামনে আসবেন রাজীব কুমার? সেই 1926 সালে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ক্ষুধাতুর শিশু চায় না সরা, চায় দুটো ভাত একটু নুন। কিন্তু তা বলে এই 2019-এ স্কুলে পড়তে যাওয়া শিশুদের মিড ডে মিলেও জুটবে শুধু নুন আর ভাত। চুঁচুড়ার বালিকা বাণী মন্দিরে পড়ুয়াদের নুন ভাত খাওয়ার ছবি একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মিড ডে মিলের হাঁড়ির হাল। যেখানে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে, কোথাও ঝোল আর জলের পার্থক্য করা মুশকিল, কোথাও বরাদ্দ টাকা যথারীতি খরচ হয়েছে দেখানো হলেও পড়ুয়াদের খাবারই জোটে না। আজ আপনাদের দেখাবো মিড ডে মিল ব্যবস্থার এই করুণ দশা। হুগলির স্কুলে মিড ডে মিলে নুন ভাত, হাওড়ার স্কুলে মুড়ি চানাচুর, মুর্শিদাবাদের স্কুলে দুই সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য আলাদা রান্না। সাম্প্রতিক অতীতে মিড ডে মিল ঘিরে নানা রকম বিতর্কের অভিযোগে সরগরম হয়েছে রাজ্য। আর দুর্নীতির ভূত যে শিশুদের আহারে নজর দিয়েছে, সেই অভিযোগে কার্যত শিলমোহর দিয়েছেন স্বয়ং শিক্ষামন্ত্রী। আর দুর্নীতির উৎস কোথায় তাও উঠে এসেছে তার কথায়। আমি অন ক্যামেরা বলছি যে সবার অ্যাটেন্ডেন্স দেখা হোক, সবার অ্যাটেন্ডেন্স দেখা হোক, সব স্কুলের অ্যাটেন্ডেন্স দেখা হোক, তাহলেই বুঝতে পারবেন আসল সত্যটা কোথায় লুকিয়ে আছে। শিশুদেরকে যারা বঞ্চিত করছে তারা অমানবিক এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নিচ্ছিও আমরা। যারা দেন তারা নয় ছয় না করলে এরকম গন্ডগোল হয় কি করে? যারা দায়িত্বে আছেন, শুধু কি শিক্ষকরা দায়িত্বে আছেন?
শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্য সরকারকে চেপে ধরেছে বিরোধীরা। পার্থবাবুদের এটাই অসুবিধা যে ওদের চুরিটা ওরা অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে দায় সারতে চায়। যদি চুরি হচ্ছে এটা যদি মন্ত্রী স্বীকার করেন তাহলে তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয় তাহলে কিন্তু এই সমস্ত জিনিস বন্ধ হয়ে যেতে পারে। আসলে স্কুলে চুরি হচ্ছে না, আসল চুরি তো বাইরে থেকে আগে হচ্ছে। ভালো চাল ডালকে পাল্টে নিকৃষ্ট মানের চাল ডালকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরও বরাদ্দ গিয়ে কম হচ্ছে। মন্ত্রী যদি নিজেই জানেন যে দুর্নীতি হচ্ছে আর সেই দুর্নীতির বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে না পারে, ওরাই তো বলেন যে ওদের সরকার দুর্নীতির বিরুদ্ধে, তাহলে মন্ত্রীরাও দুর্নীতির বিরুদ্ধে হওয়া উচিত। তাহলে জেনে শুনে হয় তার বিধান দিচ্ছেন না কেন, অথবা তিনি পারছেন না বলে পদত্যাগ করছেন না কেন? মিড ডে মিল নিয়ে বিতর্কের সূত্রপাত হয় হুগলির চুঁচুড়া বালিকা বাণী মন্দিরে। ছাত্রীদের নুন ভাত খেতে দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। স্কুলে ছুটে যান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই রাজ্যে 1,45,00,000 ছাত্রছাত্রীর মিড ডে মিল পাওয়ার কথা। 60% টাকা আসবে কেন্দ্র থেকে, 40% আসবে রাজ্য থেকে। ছাত্রপিছু রান্নাবান্নার খরচ 4 টাকা 35 পয়সা। এছাড়া ভারত সরকারের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে 100 গ্রাম করে চাল প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত এবং ক্লাস 6 থেকে 8 পর্যন্ত 6 টাকা 51 পয়সা এবং 150 গ্রাম চাল মাথা পিছু। কালকে হাতে নাতে চুরি ধরা পড়লো এবং একটা জায়গায় নয়, এই বিভিন্ন ধরনের চুরি রাজ্য জুড়ে হচ্ছে। কিভাবে হচ্ছে আমি দর্শকদের জন্য আগে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। বরাদ্দ কম, বরাদ্দ ঠিক সময় আসে না, এই সমস্ত হচ্ছে নির্জলা মিথ্যে কথা। কেন বরাদ্দ কম বললে মিথ্যে কথা? এই জন্য বলা হয় যে এই 4 এবং 6 টাকাটা থেকে চুরি হচ্ছে। 1, উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা দেবনারায়ণবাবু বেশি দেখিয়ে। 2, উপস্থিত ছাত্রছাত্রীর একেবারে সরাসরি, এটা হচ্ছে টাকার ক্ষেত্রে চুরি। ভদ্রেশ্বরের অভিযোগ কিছুদিন আগে এবিপি আনন্দ বারবার দেখাচ্ছিল যে এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চালটা চুরি করে খোলা বাজারে বিক্রি হচ্ছে। 2, সরকারি খাতায় 3, যে দেখানো হচ্ছে রোজ ডিম ভাত দেওয়া হচ্ছে, সোয়াবিন ভাত দেওয়া হচ্ছে। আমার কাছে এই মুহূর্তে একটা তালিকা আছে, তাতে মেনু চার্ট শুনলে আপনারা চমকে উঠবেন। সোমবার ভাত, সবজি ডাল, গোটা ডিম সেদ্ধ। মঙ্গলবার ভাত, মুগ বা মুসুর ডাল, আলু ভর্তা। বুধবার তার সঙ্গে সোয়াবিনের তরকারি। বৃহস্পতিবার ভাত, আলু মটর ঘুগনি। শুক্রবার ভাত, লাউ বড়ি অথবা সবজি তরকারি। আর শনিবার খিচুড়ি, গোটা ডিম সেদ্ধ। কাগজে পত্রে বিশ্বাস করুন একেবারে এই রকম প্রায় লোভনীয় একটা মেনু উপস্থিত করা হচ্ছে। সেই অনুযায়ী টাকাও খরচ হচ্ছে। আর ছাত্রছাত্রীরা কি পাচ্ছে? নুন ভাত। আমি বলছি দিনে দুপুরে আমরা চুরি করছি কি? শিশুদের পুষ্টি। কোন শিশুদের? যারা হচ্ছে দেশের ভবিষ্যৎ। আমি বলছি যে এটা আমাদের করের টাকায় হচ্ছে 1 নম্বর। আর 2 হচ্ছে এই টাকার ভাগটা, বকরাটা, এটা কোথায় যাচ্ছে দেবনারায়ণ বাবু? শরৎচন্দ্রের শেষ প্রশ্নে শরৎচন্দ্র এক জায়গায় লিখেছিলেন, মানুষের মৃত্যু আমার বড় আঘাত করে না, আঘাত করে মনুষ্যত্বের মৃত্যু ঘটলে। আপনি যে কথাটা বললেন সত্যি একটা মনুষ্যত্বের মৃত্যু। যারা করেছে, যারা করছে, আমি সরকারকে বলবো যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2, আর একটা কথা আমাকে বলতে হবে, আজকে আপনি সত্যি আজকে কি বলেছে, প্রাইমারিতে 4 টাকা 35 একজন পিছু, আর আপার প্রাইমারিতে 6 টাকা 51। একদম। আচ্ছা, আবার দেখুন মনমোহন সিংয়ের সরকারের শেষ লগ্নে 13-14তে বাজেটে খরচ হয়েছিল 13,215 কোটি টাকা। এই সরকার 30% থেকে 25% কমিয়েছে। শেষ বেশি খরচ হয়েছে 9,949 কোটি টাকা, 26%। মাথা পিছু সংখ্যাটা বাড়া কমার ইস্যুটা নয় কিন্তু কেন্দ্রীয় আপনি বলছেন সামগ্রিক বরাদ্দ, আমি বলছি মাথা পিছু চুরি হচ্ছে। না না ঠিক, সেটা তো কথা। এই যে ছবিগুলো দেখাচ্ছি কারণ কেন্দ্র সরকারের বরাদ্দ কমে যাওয়া না, আমি কথাটা হচ্ছে দুর্নীতি, চুরি। না যে নীতি বাক্য আজকে বলছে, আজকে কেন্দ্রীয় সরকার যদি 26 থেকে 30% কমায়, নীতি শিক্ষা দিয়েছে তো তাদেরও তো নীতি শিক্ষা। দি অনলি থিং দ্যাট উইল রিডিম ম্যানকাইন্ড ইজ কোঅপারেশন। বার্ট্রান্ড রাসেল বলেছিল সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানবতাকে পুনরুদ্ধার করবে সেটা হলো সহযোগিতা। আজকে কেন্দ্র কি সহযোগিতা করছে? এই কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে একটা আন্দোলন আছে। আমার আরেকটা কথা শুনুন, এই টাকাটা কেন্দ্র কখন পাঠায়?
আমি ধরে নিচ্ছি কেন্দ্রের নীতি ভুল পাঠায় তার চুরি করব 5 মাস এটা সমর্থন করছি না। প্রথম কথায় আমি উত্তর আপনাকে দিয়েছি, যারা করছে আমি তো প্রথম উত্তর আপনাকে দিয়েছি। মানুষের মৃত্যু বড় কথা নয়, মনুষ্যত্বের মৃত্যু, সে শরৎচন্দ্রের বক্তব্য থেকে বলেছি। কিন্তু আমি যে কথাটা বলবো, যারা আজকে নীতি শিক্ষা, যাকে হিউম্যান মানে ইন্ডেক্স, তারপরে হাঙ্গার ইন্ডেক্স, যেখানে 2013-14-13 ছিল 63তম ভারত, সেটা 103তম, 40তম নেমে গেছে। এইটা বুঝতে হবে। আজকে হাঙ্গার ইন্ডেক্স 40তম র্যাঙ্ক আমরা হারিয়েছি, কেন্দ্রকে বুঝতে হবে। প্রশ্ন টাকার বরাদ্দ নিয়ে নয়, তার কারণ হচ্ছে যে ছবি আমরা তুলে ধরছি রাজু, তাতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া চালটা দিচ্ছে, উজালার গ্যাস, চালটা শুধু ফুটোতে হচ্ছে, তার সঙ্গে নুন যেটার সর্বোচ্চ দাম 1 কিলো 20 থেকে 25 টাকা। আমি বলছি এ তো দিনে দুপুরে চুরি। যারা রান্না করছে, বরাদ্দ নিয়ে এত কথা বলছেন, যারা রান্না করছে প্রতি মাসে তারা 1,500 টাকা পাচ্ছেন। বাসনপত্র কেনার জন্য 3 বছর অন্তর 5,000 টাকা দেয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে থালা, গ্লাস ইত্যাদি যোগানো হচ্ছে। রান্নাঘর তৈরির জন্য এককালীন 2 লক্ষ টাকা, ডাইনিং হলের জন্য 4 থেকে 5 লক্ষ টাকা দেয়া হচ্ছে। অথচ চুঁচুড়ায়, শহরের বুকে, কলকাতা শহরের আশেপাশে স্কুলগুলোর হাল যে কোনো একদিন গিয়ে দেখা যাবে। আমি বলছি রাজ্য বিজেপি কাটমানি নিয়ে এত চিৎকার চেঁচামেচি করে, এ তো কাটমানির ডাবল। 43-এর মন্বন্তরে ফ্যান ভাতের কথা শোনা গেছিল, নুন ভাতের কথা শোনা গেছিল, শিশুদের খাবার নিয়ে 2019-এ কথা শুনতে হবে কেন? লুট চলছে পশ্চিমবঙ্গে, দিনের পর দিন লুট চলছে। আর আমরা যখন বলতে গেছিলাম আমাদের চেপে দেওয়া হয়েছিল। দেখুন, বাচ্চাদের মুখের থেকে খাবার কেড়ে নিচ্ছে, এর থেকে লজ্জার আর তৃণমূলের মমতা ব্যানার্জির কিছু হতে পারে? দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা মনে করুন, দেখুন আধার কার্ড যখন লিঙ্কিং করার কথা বলেছিল কিছুদিন আগে, কে চেঁচিয়েছিল সেদিন সব থেকে বেশি? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার কারণ আপনারা আজকে বুঝতে পারছেন। একটা স্কুলের নাম, একটা ছাত্রের নাম 4খানা-5খানা স্কুলে ঘুরে বেড়াচ্ছে, আর তার নামে টাকা উঠে যাচ্ছে। বিরাট র্যাকেট একটা কাজ করছে, আর তার সাথে যুক্ত আছে তৃণমূলের নেতা নেত্রীরা, তার সাথে যুক্ত আছে। আর এই টাকাটা দেখুন উঁচু মহলে যাচ্ছে। আপনারা তৃণমূল বলছেন, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে লোকাল কাউন্সিলরের লোকজন এই খাবারটা প্রোভাইড করে। আপনি শুনলেন, এসে বলছে যে দিন কেন জানেন না। আমরা বলেছি দীর্ঘদিন, কিন্তু বাস্তব কথা হচ্ছে যেটা বারবার বলছি, এই যে উঁচু স্তরের নেতা নেত্রী, এদের ধরলে হবে না। আসল যদি আপনাকে ধরতে হয় তাহলে মমতা ব্যানার্জির পরিবারকে ধরতে হবে, কারণ কাটমানিটা ওখানে গেছে। আর দেবনানন্দার যেটা চিন্তা যে টাকা কমিয়ে দিয়েছে, স্বাভাবিক আছে, তৃণমূলের লোক আছে, টাকা কমে গেলে তো ওই কালীঘাটেও টাকা কম যাবে। দেবনানন্দা এটা বললো না যে আজকে রাজ্য সরকারের থেকে হিসাব চাইলেই তখন তারা মুখ ফিরিয়ে পালিয়ে যাবে। বিমল গুরুংয়ের থেকে দার্জিলিংয়ের বারবার বলবে হিসাব দাও, হিসাব দাও, হিসাব দাও। আর এখানে যখন কেন্দ্রীয় সরকার ক্যাগের, জানেন আপনারা, একটা কথা আমায় বলতেই হবে, সেটা হচ্ছে বরাদ্দর কথা। একটা ডিমের দাম 5 টাকা, সেখানে কেন ন্যূনতম যদি 5 টাকা হয়, কেন সেখানে 4 টাকা 48 পয়সা বরাদ্দ হবে? বরাদ্দ তো বাড়ার কথা। দেখুন, বরাদ্দ বেড়ে গেছে 6 টাকা। কত বেড়েছে? 5 টাকা 6 টাকা। না, আমি যেটা বলতে চাইছি যে হিসাবের কথা বলা হচ্ছে, দেখুন সবকিছু হিসেব নিকেশ করেই এটা করা হয়। চুরি তো করতেই হবে, বরাদ্দ বাড়তে হবে। 3 বছর ক্যাগের রিপোর্ট দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। আজকে পিএসসি কে আজকে তারা ফোকাসই করে না, সেখানে রিপোর্ট পেশ করতে দেয় না। আজকে চুরি চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, লুট চলছে। আজকে ভাবতে খারাপ লাগে, মমতা ব্যানার্জি সরকার বাচ্চাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে। এবিপি আনন্দের খবরের জেরে সাসপেন্ড হন 2 শিক্ষিকা। এরপর অবশ্য স্কুলের ছবিটা বদলেছে। হুগলির স্কুলের মিড ডে মিল বিতর্ক কাটতে না কাটতেই উঠে আসে হাওড়ার বালির জোড়া অশ্বত্থতলা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিভাবকদের অভিযোগ, গত 2রা সেপ্টেম্বর মিড ডে মিলে মুড়ি চানাচুর খাওয়ানো হয়। আরও অভিযোগ, 3রা সেপ্টেম্বর তো মিড ডে মিল রান্নাই হয়নি। কালকে কি দিয়েছিল? কালকে মুড়ি। মুড়ি আর কি? মুড়ি আর কিছু না। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্কুলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। মিড ডে মিল থেকে বঞ্চিত ছোট ছোট ছেলে মেয়েগুলোকে কেক কিনে দিয়ে আসেন। 4 সেপ্টেম্বর খোদ মহকুমা শাসক স্কুলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। সেই ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করে শিক্ষা দপ্তর। সূত্রের খবর, বালির জোড়া অশ্বত্থতলা প্রাইমারি বয়েজ স্কুলের প্রধান শিক্ষক মানস চট্টোপাধ্যায় উত্তরে জানান, 2রা সেপ্টেম্বর রান্নার গ্যাসের ওভেনে লিক ছিল, সে কারণেই মিড ডে মিল রান্না করা যায়নি। শোকজ দেওয়া হয়েছে। উত্তর তো দিয়েছেন? হ্যাঁ, উত্তর দিয়েছে। তবে ফ্রাইডেতে একটা হিয়ারিং ছিল, ডিআই স্যার ডেকেছিলেন, কিন্তু সেটা কোনো কারণে পোস্টপোন করা হয়েছে। এবার ওটা নেক্সট কবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে। প্রধান শিক্ষককে বারবার এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। তবে এখন স্কুলের ছবিটা বদলেছে। হইচই পড়ে যাওয়ার পর এখন নিয়মিত মিড ডে মিল রান্না হচ্ছে।
টেবিল ঠিক করে চলছে? হ্যাঁ, ভালো চলছে। আজকে কি রান্না হচ্ছে? আজকে ডিম আলুর ঝোল ভাত। কি খাচ্ছ এখন? ডিমের ঝোল ভাত। ডিমের ঝোল ভাত। এখন কি রেগুলার এই ডিমের ঝোল ভাতই হয় না অন্য কিছু হয়? ডিমের ঝোল ভাত হয়, কখনো সয়াবিন আলুর তরকারি হয়। সরকারি সূত্র অনুযায়ী বর্তমানে প্রাথমিক স্তরে মিড ডে মিলের জন্য সরকারি বরাদ্দ পড়ুয়া পিছু প্রতিদিন 4 টাকা 36 পয়সা থেকে বেড়ে হয়েছে 4 টাকা 48 পয়সা, সঙ্গে 100 গ্রাম চাল। হাই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলে বরাদ্দ 6 টাকা 51 পয়সা থেকে বেড়ে হয়েছে 6 টাকা 71 পয়সা, সঙ্গে 150 গ্রাম চাল। নিয়ম অনুযায়ী মোট বরাদ্দ অর্থের 60% দেয় কেন্দ্র আর বাকিটা দেয় রাজ্য। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্যের তরফে মোট বরাদ্দ অর্থের যে অংশ দেওয়া হয়, ইচ্ছে করলে রাজ্য সরকার সেটা বাড়াতে পারে। অনেকেই প্রশ্ন তোলেন, এই টাকায় আর কত ভালো মিড ডে মিল দেওয়া সম্ভব? কিন্তু প্রশ্ন এটা উঠছে যে পড়ুয়াদেরই বা কেন মিড ডে মিল থেকে বঞ্চিত হতে হচ্ছে? 4 টাকা কিছু পয়সা দিয়ে দুপুরবেলায় বলছে ডিম ভাত খাওয়াতে, এসব যারা আমলা মন্ত্রী প্রকল্প তৈরি করেন ওরা কোনোদিন বাজার টাজার যান না? জানেন না ডিমের দাম কত? জানেন না চালের দাম কত? জানেন না সবজির দাম কত? বছরের পর বছর ধরে এক মুখ্যমন্ত্রীর মাইনে 7,000 থেকে 1,17,000 হয়ে গেল, আর মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়বে না? এই প্রশ্নেই সরকারের হুঁশিয়ারি, শিশুদের খাবার থেকে বঞ্চিত করার প্রবণতা বরদাস্ত করা হবে না। মিড ডে মিল হচ্ছে শিশুদের জন্য, তাকে নিয়ে নয়-ছয় করা যাবে না। আমরা ডেকেছি তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করাবো। আমরা ইতিমধ্যেই এডুকেশন সুপারভাইজার নিয়েছি, যারা গ্রুপ করে করে সমস্ত স্কুলগুলোতে গিয়ে স্কুলের কি বর্তমান অবস্থা, ইনক্লুডিং মিড ডে মিল, এই জিনিসগুলো তারা দেখবে। বর্ধমানের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তোলেন। আমি তো নিজেই জানি না কিছু, যার যার মনের মতো তৈরি করে দিয়েছে। গভর্নমেন্ট থেকে তো আমরা পাই মাত্র 4 টাকা 31 পয়সা, তো তাতে ওগুলো আসবে কোথেকে? তো মহা মুশকিল ভাই। তো তোমরা ক্লারিফাই করে অ্যাকচুয়াল কি সেটা বলে দিও, তার মানে এটা কিন্তু কনফিউশন হচ্ছে। আমি চাই ডাল ভাত তরকারিটা পেট ভরে খাও, এটা তোমায় দেখতে হবে। 4 টাকা 31 হলে তুমি 6 টাকা একটা ডিমের দাম, 6 টাকা কত? 4 টাকাতে ডাল ভাতই হয় না। তাও তো খাদ্য আমরা বিনা পয়সায় চালটা গভর্নমেন্ট দিচ্ছি, তাই তো? চালটা প্রায় বিনা পয়সায় দিচ্ছি আমরা, এটা মাথায় রাখতে হবে। যে যার ইচ্ছে মতো তৈরি করে দিচ্ছে। আর এরপরই সামনে আসে মিড ডে মিল নিয়ে এক চাঞ্চল্যকর ছবি। মুর্শিদাবাদের সুতির রামডোবা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। 2 ভিন্ন ধর্মের পড়ুয়াদের মিড ডে মিল রান্নার জন্য এই স্কুলে 2 সম্প্রদায়ের রাঁধুনির প্রচলন দীর্ঘ কয়েক বছরের। এই খবর সামনে আসতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। শিক্ষাবিদরা একযোগে প্রতিবাদে সরব হন, বলেন স্কুলের মধ্যে এই ধরনের ব্যবস্থা পড়ুয়াদের মধ্যে ধর্মান্ধতার বীজ বপন করবে, যা সমাজের পক্ষে ক্ষতিকারক। পশ্চিমবাংলার অধিবাসী আমি, সে হিসেবে একটু লজ্জাও হচ্ছে যে ছোট ছোট শিশুদের মধ্যে যদি এই বিভাজন তাদের এত অল্প বয়স থেকে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, এটা তো একটা গর্হিত অপরাধের পর্যায়ে পড়ে। এই ইস্যুতে সুর চড়ায় বিরোধীরাও। যে সরকার ধর্মনিরপেক্ষতা নিয়ে চিৎকার করে, তারা হিন্দু মুসলমানে আলাদা খাবার তৈরি করে। এতে ধর্ম নিরপেক্ষতা রক্ষা হয় না, ধর্মান্ধতা বাড়ে। মোদি ভাই দিদি ভাই রাজনীতি এটাই, বিভাজনের যে রাজনীতির কথা আমরা বলেছি, এটা তো একটা শিশু মনের মধ্যেও গেঁথে দেওয়া হচ্ছে। কয়েক প্রজন্ম লাগবে এটা দূর করতে। ওই যে অমিত শাহ যে সংখ্যা গুনছেন আর মমতাদি যে সংখ্যা গুনছেন, তার ভিত্তিতে তারা সংখ্যার ভিত্তিতে ধর্মের নামে ভাগ করে দিচ্ছেন হিন্দু এবং মুসলমান ছাত্রছাত্রীদেরকেও।
খবর জানাজানি হতেই গত শুক্রবার স্কুলে যান বিডিও। তিনি নির্দেশ দেন কোনোভাবেই আলাদা রান্না হবে না, সব রাঁধুনির হাতের রান্না করা খাবার খেতে হবে সব পড়ুয়াদের। কিন্তু এই হুঁশিয়ারির পরেও বদলালো না ছবিটা। স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা 195, কিন্তু এক সম্প্রদায়ের রাঁধুনি না আসায় সোমবার খাবার খেলো না 134 জন পড়ুয়া। 3 দিনের মধ্যেই চিত্রটা বদলে গেল। মিড ডে মিলের এই ঘরের 2টো উনুন জ্বলছিল, আজকে একটা উনুন বন্ধ, একটা উনুনে রান্না হচ্ছে না। এক জায়গায় রান্না হচ্ছে না, একাংশের ছাত্রদের জন্য রান্না হচ্ছে। যারা রান্না করতেন এই উনুনে তারা আজকে আর স্কুলে আসেননি। স্কুলে আজ যা ছাত্র রয়েছে তার অল্প কিছু ছাত্রের জন্য রান্না হচ্ছে, অন্য ছাত্ররা মিড ডে মিল খেতে অস্বীকার করেছে। ফলে মাত্র 60-61 জনের রান্না হচ্ছে আজকে মিড ডে মিল। অন্য ছাত্ররা মিড ডে মিলে অভুক্তই থাকবে। প্রধান শিক্ষকের বক্তব্য, একটি সম্প্রদায়ের পড়ুয়ারা খাবে না জানিয়ে দেওয়ায় রান্নাও কম হয়েছে। আমাদের বিডিও সাহেব বলেছেন এক জায়গাতে রান্না করতে হবে, কে খাবে না খাবে ওটা দেখার বিষয় নয়। আপনারা যোগাযোগ করেছিলেন এদের সঙ্গে? আমরা প্রতিনিয়তই ছাত্ররাকেও বলছি, ছাত্রের গার্জেনরাকেও বলছি, কিন্তু তার তো কোনো সুফল আসছে না। কিন্তু বিডিও নির্দেশের পরেও কেন স্কুলে অনুপস্থিত? কারণ হিসেবে ধর্মীয় ভেদাভেদের কথা বেরিয়ে এলো রাঁধুনির মুখ থেকে। সবাই মানা করছে পাবলিকে খাবে না। আচ্ছা, কি বলছে সবাই? সবাই বলছে যে একসঙ্গে রান্না করতে দিলে খাবো না, আর যদি যাও তাহলে তোমাদের বিপদ আছে। আমরা রিস্ক কেন নিব স্যার বলেন, ওই জন্য আমি গেলাম রান্না করতে। বিডিও অবশ্য এখনো চান সব সম্প্রদায়ের পড়ুয়ারা একসঙ্গে মিড ডে মিল খাক। আমাদের খুবই খারাপ লাগছে যে না এরকম আধুনিক যুগে এরকম একটা চলছে আর কি। এটা আমি খুব কড়াভাবেই বলে দিয়েছি যে মিড ডে মিলের যে নিয়ম নীতি আছে সেটা মেনেই রান্না হবে। এবার যাদের ইচ্ছে হয় খাবেন, না হলে যারা খাচ্ছে না তারা কেন খাচ্ছে না সে ব্যাপারে আমাদের পরবর্তীকালে কাউন্সেলিং করতে হবে। কিন্তু বিডিওর এই উদ্যোগ কি আদৌ সফল হবে? অভিভাবকরা কি ধর্মীয় ভেদাভেদ থেকে বেরিয়ে আসতে পারবেন? কোথাও রান্নায় ভেদাভেদের অভিযোগ, কোথাও আবার মিড ডে মিল রান্নায় দুর্নীতির সেই চিরাচরিত অভিযোগ। এই হলো পূর্ব মেদিনীপুরের হলদিয়ার হাতিবেড়া অরুণচন্দ্র হাই স্কুল। স্কুলে গিয়ে দেখা গেল জোর কদমে চলছে মিড ডে মিল রান্না। রান্নার হিসেব নিকেশের বোর্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পড়ুয়ার সংখ্যা 554 জন, অর্থাৎ এতজনের জন্যই খাবারের টাকা বরাদ্দ করে সরকার। বোর্ডে এও লেখা রয়েছে যে এদিন স্কুলে উপস্থিত পড়ুয়ার সংখ্যা 548 জন, আর খাবার খেয়েছে 528 জন। অথচ রাঁধুনি সম্পূর্ণ উল্টো কথা বলছেন। মিড ডে মিল যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে গিয়ে খোঁজ নিয়ে জানা গেল যে সেখানে আজকে 450 জনের রান্না বান্না করা হচ্ছে। আর এই সংখ্যার গরমিল নিয়ে যেটা এই স্কুলের সহশিক্ষকের সাফাই যে বেশ কিছু ছাত্রছাত্রী তারা কিন্তু শিক্ষামূলক ভ্রমণে গেছেন, কিন্তু মিড ডে মিলের যেখানে রান্নাঘর রয়েছে তার পাশেই যে বোর্ড লাগানো রয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আজকে 528 জন সেখানে মিড ডে মিল খেয়েছে। বোর্ডে লেখার সঙ্গে বিস্তর ফারাক সহশিক্ষকের কথাতেও। তার দাবি তারা নাকি মাত্র 520 জন পড়ুয়ার মিড ডে মিলের খাবারের টাকা পান। 5 to 8 পর্যন্ত টোটাল 456 আজকে প্রেজেন্ট রয়েছে। তার মধ্যে কিছুজন আমাদের ট্যুর চলছে, এডুকেশনাল ট্যুর, তাতে কিছুজন গেছেন, সেই কারণে একটু উপস্থিতিটা কম। মোটামুটি আমাদের টোটাল 530-এর মধ্যে যা দেখা যায় 505, 10, 20-র মধ্যেই থাকে। অথচ বোর্ডে লেখা এদিন স্কুলে খাবার খেয়েছে 528 জন। তাহলে বাকি খাবার খেলো কারা? আর সংখ্যার এই গরমিলের মধ্যেই দুর্নীতি লুকিয়ে রয়েছে বলে অভিযোগ, যদিও জেলা স্কুল পরিদর্শকের দাবি তিনি কিছুই জানেন না। এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মীরের গ্রাম প্রাথমিক বিদ্যালয়, পড়ুয়ার সংখ্যা 115। সোমবার উপস্থিত ছিল 58 জন। স্কুল সূত্রে দাবি ছাত্রের উপস্থিতি মতোই মিড ডে মিলের রান্না হয়, কিন্তু প্রধান শিক্ষক বলছেন তারা গড়ে প্রতিদিন মোট ছাত্র সংখ্যার 80% জন্য রান্নার টাকা পান। কিন্তু এদিন তো উপস্থিতির হার ছিল প্রায় অর্ধেক, তাহলে বাকি টাকা কোথায় যায়? উত্তর এড়িয়েছেন প্রধান শিক্ষক। 50% অ্যাবাভ, নিয়ার অ্যাবাউট আমি যতটুকু জানি যে ওরা 80% টাকা আমাদেরকে দেয়, মানে চালটা বরাদ্দ করে 80%। বিডিওর অবশ্য দাবি মিড ডে মিলের জন্য খরচ না হওয়া টাকা ফেরত নেওয়া হয়। ঝাড়গ্রামের ননিবালা বয়েজ স্কুলে আবার জেনে বুঝে বাড়তি মিড ডে মিলের রান্না হয়। স্কুল সূত্রে খবর সোমবার উপস্থিত ছিল 165 জন ছাত্র, কিন্তু রান্না হয়েছে 181 জনের। তাহলে বাড়তি খাবার খান কারা? রান্না দেখভালের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অকপট স্বীকারোক্তি, শিক্ষক ও কর্মীদের জন্যই অতিরিক্ত রান্না করা হয়। মোট 165 জন প্লাস 16 জন রয়েছে টিচার স্টাফ,
বেড নিয়ে 181 জন মোট। রান্না কত জনের হয়েছে? 200। অর্থাৎ পড়ুয়াদের জন্য বরাদ্দ টাকায় পেট ভরাচ্ছেন শিক্ষকরাও। আমাদের থেকে বিষয়টি জানার পর খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার স্কুল পরিদর্শক। পূর্ব বর্ধমানের মেমারির পাহাড়হাটি গোলাপমণি হাই স্কুলে আবার মিড ডে মিলের চালের হিসেব নিয়েই গরমিল ধরা পড়েছে। এই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যা 284। স্কুল সূত্রে খবর, সোমবার 160 জন পড়ুয়ার জন্য রান্না হয়েছিল, কিন্তু সেই রান্নার জন্য কত চাল লেগেছে। রাঁধুনি থেকে শুরু করে মিড ডে মিলে রান্নার দেখভালের দায়িত্বে থাকা অশিক্ষক কর্মী, প্রধান শিক্ষক এক একজন এক এক কথা বলছেন। ভাত, ডাল আর সোয়াবিন আলু তরকারি। সোয়াবিন আলু তরকারি আজকে 17। হ্যাঁ, হয়তো কম এসেছিল। আজকে সোয়াবিন আলু তরকারি, ডাল, ভাত। আজকে 18 কেজি চালের রান্না হয়েছে। ব্যাপারটা হচ্ছে চাল দেওয়ার সময় তো স্টুডেন্টদের মাথা পিছু যত কি যা লাগবে সেইভাবে ওজন করেই আমরা দিয়ে দিই। এবার ওই ওজনের সময়টায় যে ওজনটা করা হয় সেইটা হয়তো ওরা ঠিক খেয়াল করতে পারছে না বলে এরকম বলছে। এটা হওয়ার কথা নয়, 22 কেজি চালই দেওয়া হয়েছে। তাহলে সত্যিটা কি? মিড ডে মিল রান্নার জন্য ঠিক কতটা চাল লাগে? সেই উত্তর না মিললেও মাসে একদিন পড়ুয়াদের যে মাংস খাওয়ানো হয় সেই খরচ কিভাবে জোগাড় করা হয় তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত কর্মী। 5-এ এতজন খাবে, 5-এর ছেলেরা বলে, 6-এর ছেলেরা বলে এতজন খাবে, 7-এর ছেলেরা বলে এতজন খাবে। ওইভাবে টোটাল করে নিলাম। টোটাল করে নেওয়ার পর 130 গ্রাম উপরে পার হেড মাথা চাল অনুমান করে তার সঙ্গে 1 কেজি বেশি দিয়ে দিই। ধরুন 10-20টা বেশি দেখানো হয়। এবার চলুন উত্তরবঙ্গে। এই হলো জলপাইগুড়ি সদর ব্লকের নাওয়াপাড়া পূর্ব কুমারপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্কুলে পড়ুয়ার সংখ্যা 48। সোমবার স্কুলে এসেছিল মোট 13 জন ছাত্রছাত্রী। মিড ডে মিলের বোর্ডেও যা উল্লেখ রয়েছে, কিন্তু মাঝে মধ্যেই নাকি পড়ুয়াদের সংখ্যার তুলনায় বাড়তি রান্না হয়, যে খাবার পরে রাঁধুনিরা বাড়ি নিয়ে যান। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অভিভাবকদের একাংশ। শোনা তো যাচ্ছে এরা তো রান্না করতেছে, কিন্তু 48 জন বাচ্চা তো হয় না, কিন্তু রান্না তো হচ্ছে। এদের তো খাতাপত্র তাই আছে, 48 জনের রান্না হচ্ছে। বাকি রান্নাগুলো এরা হয়তো বাড়িতে নিয়ে যায়। যদিও এই অভিযোগ মানতে নারাজ স্কুলের রাঁধুনি ও প্রধান শিক্ষিকা। 22 জন 25 জন এরকম থাকে। রান্না হবে ঠিক নাই, তবু আমরা বাড়ির থেকে এসে করে আসি যে 30 জন আইডিয়া করে আসি। 30 জনের মধ্যে হয়তো 25 জন থাকলো কিংবা 24 জন থাকলো, এরকম থাকে। আমার স্কুলের মিড ডে মিলের হিসেব, যেমন ধরুন বাজার ঘাট আমি নিজে হাতে রাখি। যেমন ধরুন আজকে 13 জন এসছে না, আমি হিসেব পাঠিয়ে দিব যে 13 জন এসছে, কজন পিপির এসছে এই নিয়ে। বিষয়টি নিয়ে জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এর আবার উল্টো ছবি উত্তর দিনাজপুরে। এই হলো রায়গঞ্জের সোহারই প্রাথমিক বিদ্যালয়। এখানে পড়ুয়ার সংখ্যা 125। সোমবার এসেছিল 65 জন, কিন্তু রাঁধুনি বলছেন রান্না নাকি হয়েছে মাত্র 41 জনের, অর্থাৎ উপস্থিত পড়ুয়াদের তুলনায় রান্না হয়েছে কম। কতজনের রান্না করেছেন আজকে? আজকে 41 জন। ছাত্রগুলো আছে সব টোটাল 160 জন। আজকে 41 জনের রান্না করেছেন, বাকিরা আসে নাই। প্রধান শিক্ষিকার অবশ্য সাফাই, পরে আরো পড়ুয়া স্কুল আসায় খাবারের পরিমাণ বাড়ানো হয়েছে। আমি যখন প্রেয়ার লাইন করাই 11টার সময়, তখন 41 জন বাচ্চা ছিল। মাসি তারপরেই এসছে, আমি মুখে মুখে বললাম যে মাসি 41 জন আছে। তারপরে যখন নাম ডাকা হয়ে খাতাটা আসলো ঘরে, তখন মাসিকে আবার ডেকে চাল দেওয়া হয়েছে। এ নিয়ে অবশ্য প্রতিক্রিয়া দিতে চাননি জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক। কিন্তু প্রশ্ন হলো, এভাবে গরমিল হবে কেন? কিভাবে এটা আটকানো সম্ভব? আদৌ কি আটকানো সম্ভব? আর জেলার যখন এই ছবি, তখন কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল ব্যবস্থার হাল হকিকত জানতে বেরিয়েছিল এবিপি আনন্দ। কলকাতার অধিকাংশ স্কুলে রান্নাঘর না থাকায় কেন্দ্রীয়ভাবে মিড ডে মিল তৈরি করে স্কুলে সরবরাহ করা হয়। তেমনই একটি জায়গায় পৌঁছেছিলাম আমরা। আছি রাসবিহারী অ্যাভিনিউর মিড ডে মিলের একটা কমিউনিটি কিচেনে। বড়সড় রান্নাঘর, বড়সড় পাত্রে রান্না হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ডাল তৈরি হচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে প্রায় 8000 পড়ুয়ার আজকের মিড ডে মিলের মেনু এখানে তৈরি হচ্ছে। ডাল এবং ভাত এবং তাদের পাত্রের যে অবয়ব, তা দেখলেই স্পষ্ট হবে যে কতজনের রান্না একসঙ্গে হচ্ছে। এখানে প্রচুর ডিম একসঙ্গে সেদ্ধ হচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে যে 750 ডিম একসঙ্গে সেদ্ধ হচ্ছে। এই কলকাতার বুকে, মূলত দক্ষিণ কলকাতার 70টি স্কুলের পড়ুয়াদের রান্না, প্রায় 8000 পড়ুয়া, সেই রান্না একসঙ্গে এখানের কমিউনিটি কিচেন বা এই যে বড়সড় রান্নাঘর সেখানে হচ্ছে। কতজনের রান্না পাঠাতে হয়?
আমাদের যা টোটাল রোল স্ট্রেন্থ তার উপর 85% রান্না করলে আমাদের মোটামুটি মানে সব স্কুলের বাচ্চারাই খায়, কারণ তারপরে আমরা ভাগ ভাগ করে তো পাঠিয়ে দিই। 85% রান্না করলে আমাদের সব বাচ্চারা খায়। এখনো অবধি দাঁড়িয়ে কোনোদিন আমরা কোনো অভিযোগ পাইনি যে বাচ্চারা খাবার পায়নি কি খায়নি কি, এরম কোনো অভিযোগ পাইনি। সরকার দাবি করছে সমস্ত স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার খতিয়ে দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। আমি অন ক্যামেরা বলছি যে সবার অ্যাটেন্ডেন্স দেখা হোক, সবার অ্যাটেন্ডেন্স দেখা হোক, সব স্কুলের অ্যাটেন্ডেন্স দেখা হোক, তাহলেই বুঝতে পারবেন আসল সত্যটা কোথায় লুকিয়ে আছে। আর শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের যে যৌক্তিকতা আছে তা বিভিন্ন স্কুলের মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখলে কিছুটা হলেও আন্দাজ পাওয়া যাচ্ছে। কলকাতার হাতে গোনা যে কয়েকটা স্কুলে মিড ডে মিল রান্না হয় তার মধ্যে একটা সাউথ সাবারবান মেন্স স্কুল। উত্তম কুমার থেকে প্রেমচন্দ্র মিত্র এই স্কুলের প্রাক্তনী বিবেকানন্দের স্মৃতিসভা হয়েছিল এখানেই। সেখানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ভগিনী নিবেদিতা। সেই স্কুলের ছবিটা কি? সাউথ সাবারবান মেন স্কুলের পড়ুয়ারা মিড ডে মিল খাচ্ছে। আমরা রয়েছি সেই স্কুলে, সঙ্গে রয়েছেন প্রধান শিক্ষক। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি উপস্থিত ছাত্র সংখ্যা আর যতজন মিড ডে মিল খাচ্ছে সেই সংখ্যার মধ্যে তফাৎ অনেকটাই। আমাদের মিড ডে মিলের স্ট্রেংথ প্রায় 223। আজকে কজন খাচ্ছে? আমাদের টার্নওভার হয়েছে, আমাদের কাছে যা হিসেব আছে সেটা 130-35 এরকম হবে। তাহলে কি এর মধ্যেই লুকিয়ে রয়েছে দুর্নীতির বীজ? এমনটা মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। এখানে 9-6 কোনো জায়গা নেই। কেন জায়গা নেই? বিলটা হয় পরে। আমাদের একটা সিস্টেম আছে, এখন তো সর্বশিক্ষা এই সিস্টেমটা করেছে, যেদিন যা স্ট্রেংথ হবে সেটা সঙ্গে সঙ্গে SMS করে 3টে, 3:30 বা 4টের মধ্যে জানিয়ে দিতে হয় যা হবে। এবং আমরা তো বিল পরে করি, আগে এখান থেকে খরচা হয়, তারপরে ওনারা আমাদেরকে টাকাটা দেন। ভবানীপুরের সাউথ সাবারবান মেন স্কুলে আমরা রয়েছি, সেখানে মিড ডে মিল খাচ্ছে পড়ুয়ারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রধান শিক্ষক। সরকার বলছে মিড ডে মিলের উপস্থিতির সংখ্যার মধ্যেই যাবতীয় তথ্য লুকিয়ে আছে। আজকে ধরুন কোনো স্কুলের উপস্থিতি 5 থেকে 8 পর্যন্ত 1000, কিন্তু যখন মিড ডে মিলটা হচ্ছে 1:30-2টোর সময়, তখন ছাত্ররা একটু মেনু টেনু জেনে নিয়েছে, নিয়ে তাদের নিজস্ব প্রজেক্ট দেওয়ার কাজ ছিল বা ইউনিট টেস্ট ছিল, তাদের পাঁচিল নেই, গেট নেই, বিশেষত গ্রামের দিকে তারা দৌড়ে সব বাড়ি চলে গেছে, বা কোথাও ভালো ম্যাচ আছে সেদিন। এছাড়া আমার মনে হয় না যে খুব বেশি উপস্থিতি নিয়ে কিছু করা যেতে পারে। এই প্রেক্ষাপটে বিজেপি কাঠগড়ায় তুলেছে বাম ও তৃণমূল দুপক্ষকেই, যারা গত 42 বছর ধরে সরকার চালিয়েছে এবং চালাচ্ছে। মিড ডে মিল নিয়ে যে একটা চরম দুর্নীতি সিপিএম আমল থেকে চলে আসছিল, যে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অনেক মুখ খুলেছিল, আজকে দেখা যাচ্ছে সিপিএম এর চেয়েও করুণ অবস্থা মিড ডে মিলের দুর্নীতি। জবাব দিতে দেরি করেনি বামেরা। এখানে মিড ডে মিলে বরাদ্দ বাড়াতে হবে। কেন্দ্রীয় সরকারও বরাদ্দ বাড়ায় না, আর রাজ্য সরকারেরও যে কর্তব্য তা তারা পালন করে না। ওখান থেকে কে কত চুরি করবে, আমলারা বিভিন্ন পঞ্চায়েত তমুক এই কাজেই তারা ব্যস্ত। সোমবার মিড ডে মিল ব্যবস্থার কাজে যুক্ত কর্মীরা একাধিক দাবি দাওয়া নিয়ে রানী রাসমণি অ্যাভিনিউতে অবস্থান বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, রাজ্যের স্কুলগুলিতে গড়ে 50 জন ছাত্র পিছু 1 জন করে রাঁধুনি ধরা হয়, আর কর্মী পিছু বেতন 1,500 টাকা। কিন্তু একজন রাঁধুনির পক্ষে এত রান্না করা সম্ভব নয়, তাই স্বনির্ভর গোষ্ঠীগুলি আরও বেশি সংখ্যক কর্মী নিয়োগ করে, অথচ টাকার অঙ্কটা একই থেকে যায়। ফলে ভাগাভাগির পর বেতন যা দাঁড়ায় তা অত্যন্ত কম। এই প্রেক্ষিতে বেতন বৃদ্ধির দাবিতে এদিন অবস্থান বিক্ষোভে সামিল হন এই কর্মীরা। তাদের অবস্থান বিক্ষোভে অংশ নেন অনাদি সাহু, সুভাষ মুখোপাধ্যায়ের মতো বাম নেতারাও। একজন কর্মী সে একটা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে, ধরুন 4-3 কর্মী, তারা হচ্ছে একটা স্কুলে আছে, তারা 1500 করে টাকা পায়। 10-12 জন তারা একটা গ্রুপ তৈরি করে এই এতজন 400, 500, 700 ছেলে মেয়েদের জন্য রান্না করে। একজন কর্মী কার্যত হচ্ছে 1500 টাকা পায় না। শিক্ষা দপ্তরে দাবি দেওয়া সংক্রান্ত একটি স্মারকলিপিও পেশ করেন মিড ডে মিল ব্যবস্থার সঙ্গে যুক্ত এই কর্মীরা। দাবি দেওয়া, বিক্ষোভ, রাজনৈতিক চাপানুতোর এসব তো চলবেই, কিন্তু প্রশ্ন হলো মিড ডে মিল ব্যবস্থায় যে ফাঁকফোকর গোলে দুর্নীতি এখনো বহাল রয়েছে তা কি কখনো বন্ধ করা যাবে? এবিপি আনন্দ।